রক্তচাপ এমন একটি শারীরিক কন্ডিশন যেটিকে বলা হয় কিন্তু সাইলেন্ট কিলার। আজ আমরা এই উচ্চ রক্তচাপ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্স এই অনুষ্ঠানে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর আব্দুল মোমেন, প্রফেসর অফ কার্ডিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং কনসালটেন্ট কার্ডিওলজি, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা তো সবাই জানি যে রমজানে তো আমাদের পুরো জীবনযাত্রারই কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়। আমাদের খাবারের সময়, আমাদের খাবারের যে প্যাটার্ন, আমরা যদি বলি ফুড হ্যাবিট, যেটা বাংলাদেশের কালচার অনুযায়ী দেখা যায় একটু ভাজা পোড়া খাবার, ছোলা বুট এই ধরনের খাবার থাকে। আমাদের ঘুমের প্যাটার্নের কিছুটা চেঞ্জেস হয়ে থাকে। আমাদের কাজের যে কর্মঘণ্টা সেটাও কিন্তু একটু পরিবর্তন হয়। সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি, আসলে রমজানে একটা মানুষের কোন কোন বিষয়গুলোর প্রতি বিশেষভাবে সচেতন হওয়া উচিত? আমি যদি একজন রোগী হিসাবে বলি যে একজন হাই ব্লাড প্রেশারের রোগী, উনি কি ব্যাপারে সচেতন হবেন, বিষয়টা অনেকগুলো বিষয় আসবে আপনার সামনে। একটা হলো যে আপনার যে প্রলংড একটা ফাস্টিং পিরিয়ড থাকে, সেই সময়ে আপনার যে মেডিকেশনগুলো দুপুরবেলা খেতেন সেগুলো কি হবে। তারপরে কিছু মেডিকেশন আছে যেগুলো আপনার একটু ডিহাইড্রেশন করতে পারে, পানি শূন্যতা করতে পারে। আমরা যেহেতু অনেকক্ষণ না খেয়ে থাকি, তাদের পরিবর্তন, ডোজিংয়ের পরিবর্তন হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার প্রেশার কন্ট্রোল নাই, আপনি কি আসলে রোজা রাখতে পারবেন কিনা। এসব অনেকগুলো বিষয় একজন পেশেন্ট হিসাবে তার মনে আসতে পারে। আর ওভারঅল আপনি যদি বলেন, তাহলে আমরা তো বলবো যে অবশ্যই একটা চেঞ্জ আসে আমাদের লাইফে, ডেইলি অ্যাক্টিভিটিতে চেঞ্জ আসে। তো সেই চেঞ্জগুলো যদি আমরা মানে খুব স্বাস্থ্য সচেতনভাবে আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনি, তাহলে সেটা রমজানে বরঞ্চ আমরা আরও গেইনার হতে পারবো। অ্যাজ এ পেশেন্ট হিসাবে পেশেন্টরা আরও উপকৃত হতে পারবেন যদি আমরা স্বাস্থ্য সচেতনভাবে এই জিনিসগুলোকে ট্যাকল করতে পারি। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং তার পাশাপাশি তিনি হয়তো ডায়াবেটিক পেশেন্ট অথবা তিনি হয়তো কিডনি জনিত সমস্যায় ভুগছেন, অর্থাৎ রেনাল পেশেন্ট, তাদের ক্ষেত্রে আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? আমি সবার আগে বলি যে কারা রোজা রাখতে পারবেন না। আচ্ছা, এরকম কিছু পেশেন্ট আছে যাদের রিসেন্ট হার্টের অ্যাটাক হয়েছে, হাই ব্লাড প্রেশার আনকন্ট্রোল 180-110-এর বেশি আছে, এবং যাদের কিডনির প্রবলেমটা মাঝারি না, অল্প না, বেশ মাঝারি বা সিভিয়ার পর্যায়ে আছে, তাদের ক্ষেত্রে ফাস্টিংয়ের জন্য, রোজার জন্য কিছু নিষেধ আছে। সেক্ষেত্রে রোজা না রাখাই ভালো। বাকি এটা কিন্তু খুবই অল্প সংখ্যক লোক হবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবাইকে রোজা রাখতে উদ্বুদ্ধ করব, কারণ এর পজিটিভ ইফেক্ট অনেক বেশি স্বাস্থ্যের প্রতি দেন নেগেটিভ ইফেক্ট। সুতরাং অবশ্যই তারা রোজা রাখবেন। একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, তার প্রেশার কন্ট্রোল আছে, তার রোজা রাখতে কোনো অসুবিধা নেই। একজন হার্ট ফেলিওর পেশেন্ট, হার্ট ফেলিওর কন্ট্রোল আছে, সে রোজা রাখতে পারে। কিন্তু আনকন্ট্রোল, দু কদম হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে, তার ক্ষেত্রে রোজাটা আমার কাছে মনে হয় অমিট করে। আমাদের ধর্মে রোজা না রেখে কিভাবে কোপ আপ করা যায়, কিভাবে এগুলোরও ব্যবস্থা আছে। সুতরাং তাকে জোর করে ওইটার জন্য দেওয়ার দরকার নেই। তারপরে যে পেশেন্টটা আনকন্ট্রোল ডায়াবেটিস, তার ক্ষেত্রেও আসলে রোজা না রেখে কন্ট্রোল রাখাটা, ডায়াবেটিস কন্ট্রোলের প্রতি যত্ন রাখা। কিন্তু বেশিরভাগ 95% পেশেন্টই আসলে রোজা রাখতে কোনো অসুবিধা হওয়ার কথা। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রে যেমনটা আপনি বলছিলেন যে হাইপারটেনসিভ পেশেন্ট যারা থাকে বা ডায়াবেটিক পেশেন্ট যারা থাকে, তাদের কিন্তু একটা আগে থেকে একটা কনফিউশন কাজ করে বা একটা প্রশ্ন থাকে যে আমি কি আসলে রোজা রাখতে পারবো কিনা। কিন্তু কাদের ক্ষেত্রে আপনারা নিষেধ করে থাকেন যে আপনি হাইপারটেনসিভ, কিন্তু আপনার জন্য রোজা রাখাটা এই মুহূর্তে আসলে আপনার জন্য সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে? শুধু যদি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়, আনকন্ট্রোল ব্লাড প্রেশারের জন্য কখনো রিসেন্টলি কোনো স্ট্রোক হয়েছে, অথবা আনকন্ট্রোল প্রেশারের জন্য উনি রিসেন্টলি অজ্ঞান হয়ে গিয়েছেন, এরকম পেশেন্ট ছাড়া 180-110 এই লেভেলের প্রেশারের নিচে যারা আছেন তারা সবাই রাখতে পারবেন। এর উপরে হলে আগে ব্লাড প্রেশার কন্ট্রোল করে তারপরে যাওয়া উচিত। আচ্ছা, অনেক রোগীদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয়ে কাজ করে যে রমজান মাস, সেখানে কিছুটা আবেগ কাজ করে থাকে। ইসলামিক রীতিনীতি অনুযায়ী তারা মনে করেন যে না, রোজা রাখাটা আমার জন্য ফরজ, কিন্তু তার সেই ব্লাড প্রেশারটা তো কন্ট্রোলে নেই, কিন্তু তিনি রাখতে চাচ্ছেন। তাদের প্রতি আপনার পরামর্শ? তাদের প্রতি আমার পরামর্শ হলো, যদি আপনার ডাক্তার বলে থাকেন যে আপনি রাখবেন না, তাহলে না রাখাটাই ভালো। কারণ আবেগের থেকেও
আপনি হয়তো এই বছর রোজাটা রাখতে পারছেন না কিছুটা বা কয়েকটা ভাঙতে হচ্ছে, কিন্তু আপনি যদি সুস্থ থাকেন অনেক দিন আরও রোজা রাখতে পারবেন। আর আপনি যদি এখন অসুস্থ হয়ে পড়েন তাহলে হয়তো পরবর্তী রমজানে আপনি থাকবেন কিনা সেটাও তো একটা প্রশ্ন হতে পারে। ফলে আবেগপ্রবণ না হয়ে প্র্যাকটিক্যাল যে জিনিসটা আপনার ডক্টর যেটা বলছে সেটাকে অবশ্যই মেনে চলা উচিত। আচ্ছা, আমরা তো কম বেশি সবাই জানি যে উচ্চ রক্তচাপ হচ্ছে একটা বংশগত রোগ। অনেকে মনে করেন যে আমার 30-35 বছর বয়সে আমার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, সুতরাং এটা তো আমার হবেই, যেহেতু পরিবারে আমার আছে। তো তারা আসলে কিভাবে জীবনযাত্রাটাকে যদি যাপিত করে তাহলে তিনি এই হাইপার টেনশন যদি থাকেও তাহলে তিনি সুস্থ থাকতে পারবেন? কারণ আমরা যেটা প্রথমেই বলছিলাম যে হাইপার টেনশনকে বলা হয় সাইলেন্ট কিলার। ডেফিনেটলি আমার কাছে আপনার পরের অংশটা থেকে আমি আসছি, সাইলেন্ট কিলার। আমার কাছে অনেক রোগীরা আমরা যখন প্রেসক্রাইব করি ওষুধ, কিছুদিন পরে এসে বলে আমার তো কোনো অসুবিধা নেই, আমি কেন ওষুধটা খাবো। আমি রোগীদেরকে একটা কথা বলি যে আপনি ওষুধগুলো খাবেন আপনার পরবর্তী কমপ্লিকেশনগুলো যেন না হয়। ধরেন আপনি হাই ব্লাড প্রেশার থেকে কিডনির প্রবলেমে পড়েছেন, সেটা কিন্তু নর্মাল হবে না, তার কিডনি ফাংশন কখনোই আর নর্মাল ফেরত আসবে না। ফলে একবার যেটা হয়ে যাবে সেটা হয়েই যাবে। আপনি যদি একটা হার্টের অ্যাটাকে পড়েন আপনার মৃত্যুও ঘটতে পারে, একটা স্ট্রোক আপনার মৃত্যুও ঘটতে পারে। ফলে এই কমপ্লিকেশনগুলো এখন আপনি চোখে দেখছেন না, নিয়ার ফিউচারে যে আপনি পড়বেন না সেটার জন্যই আপনার প্রেশারটা টার্গেট অনুসারে রাখতে হবে। মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে টার্গেট হলো 130/80 এর নিচে রাখা। সুতরাং এই টার্গেটে রাখতে হবে। এখন আপনি বলেছেন যে ইয়াং পেশেন্টরা যারা হাইপারটেনশনের ক্ষেত্রে 95% ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, 5% ক্ষেত্রে কিছু কারণ আমরা খুঁজে পাই, বিশেষ ক্ষেত্রে যখন ইয়াং 35-এর নিচে কারো প্রেশার ধরা পড়ে 35 বছরের নিচে, তাদের ক্ষেত্রে আমরা কারণ খুঁজতে চেষ্টা করি। অন্যদের ক্ষেত্রে ইভেন আমরা কোনো কারণ খুঁজতেও চেষ্টা করি না খুব বেশি। তো এই পেশেন্ট যারা হাইপারটেনশনের ঝুঁকিতে আছেন, যার ফ্যামিলিতে হাই ব্লাড প্রেশার আছে বাবা মার, তাদের ক্ষেত্রে হাইপারটেনশনের ঝুঁকি অবশ্যই বেশি। জেনেটিক ফ্যাক্টর একটা অন্যতম কারণ। তাহলে যে পেশেন্ট যার বাবা মার হাই ব্লাড প্রেশার আছে উনি অবশ্যই খুব সচেতন থাকবেন। অ্যাটলিস্ট হলো 30-এর পর থেকে মাঝে মাঝে উনি প্রেশার চেক করবেন। আর কিছু কিছু জিনিস আছে লাইফস্টাইল চেঞ্জ, যারা আমরা লাইফস্টাইল চেঞ্জ আর্লি ব্লাড প্রেশার যখন প্রথম ধরা পড়ে তাদের ক্ষেত্রে বলি যে আপনাকে আমরা ওষুধ দিলাম না, 3 মাস আপনি লাইফস্টাইল চেঞ্জ করে আসেন। সেই লাইফস্টাইল চেঞ্জের যে বিষয় 3টা জিনিস আমি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো টেবিল সল্ট না খাওয়া, আলগা লবণ না খাওয়া। 2 নম্বর হলো প্রতিদিন 30-40 মিনিট একটু জোরের উপরে হাঁটা, এবং যার ওজন বেশি তার ওজন 3 থেকে 5 কেজি কমানো। এই 3টা কাজ যে করতে পারে একটা ব্লাড প্রেশারের ওষুধ যতটুকু প্রেশার কমাতে পারে তার থেকেও বেশি কমাতে পারে। ফলে এটাকে আমরা লাইফস্টাইল মডিফিকেশনে যদি আমরা নিয়ে আসি তাহলে ঔষধের মতোই এটি কাজ করতে পারে। অবশ্যই এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যাদের হাই ব্লাড প্রেশার আছে ওষুধ খাচ্ছেন তাদের জন্য এটা অ্যাডিটিভ ইফেক্ট কাজ করবে। যাদের হাই ব্লাড প্রেশার হচ্ছে বা একটু বেশির দিকে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা হাই ব্লাড প্রেশারের মেডিকেশন থেকে তাকে বিরত রাখতে পারে যদি এটা মেনে চলে। এবং যাদের ফ্যামিলিতে হাই রিস্ক আছেন, যেমন বাবা মার হাই ব্লাড প্রেশার আছে, তারাও কিন্তু এটা অ্যাডপ্ট করতে পারে। এই 3 গ্রুপকে যদি আমরা এই লাইফস্টাইল চেঞ্জটা দেই তারা অবশ্যই বেনিফিটেড হবে। আপনি খুব চমৎকার করে স্যার বললেন যে লাইফস্টাইল মডিফিকেশন আসলে খুবই গুরুত্বপূর্ণ এই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখার জন্য। কিন্তু অনেকেরই কিন্তু ধারণা যে আমি যেহেতু ওষুধ খাচ্ছি সুতরাং আমার ওজন যা আছে তাই থাকুক, তারা খুব একটা এই ব্যাপারে সচেতন থাকেন না, তারা ঘুমের ব্যাপারে সচেতন থাকেন, এবং যেটা আমরা জানি যে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখার জন্য। তাদের প্রতি আপনার আসলে পরামর্শটা কি? আমি অবশ্যই বলবো যে শুধু ওষুধ ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে না। আপনি যদি যারা ওষুধ খান তাদের ডেটা দেখেন, যে যারা ওষুধ খান তার 1/3 পেশেন্ট মাত্র টার্গেট লেভেলে পৌঁছতে পারে, মানে বাকি 2/3 টার্গেট লেভেলে আসে না। তাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে 3টা-4টা ওষুধও লাগছে কিন্তু তারপরেও টার্গেট ফিল আপ হচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ এই লাইফস্টাইল চেঞ্জটা ওনারা মেনে চলছেন না। ফলে এদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে শুধু ওষুধ আপনার প্রেশার কন্ট্রোল করবে, এটা আসলে সব ক্ষেত্রে হবে না। হয়তো ইনিশিয়ালি হবে, পরবর্তীতে হবে না। তার সাথে ওজনের কথা বললেন আপনি, যারা ওজন এবং নাক ডাকেন রাতে ঘুমের মধ্যে, আমরা এটাকে খুব সহজে ইগনোর করি। আনকন্ট্রোল মানে ব্লাড প্রেশারের অন্যতম কারণ কিন্তু নাক ডাকা, রাতে নাক ডাকা। যারা নাক ডাকা, কাদের চিকিৎসা লাগবে মনে করবেন? যে নাক ডাকছেন, মাঝখানে মনে হচ্ছে শ্বাস বন্ধ, তারপর শরীর ঝাঁকুনি দিয়ে জেগে উঠছেন, পার্টনার উনি বলছেন যে ওনার স্ত্রী হয়তো বলছেন যে উনি এরকম করছেন। এটা একটা। দিনে বসে বসে ঘুমিয়ে পড়ছেন, মিটিংয়ে ঘুমিয়ে পড়ছেন। এই ধরনের যাদের প্রবলেম আছে তারা কিন্তু স্লিপ অ্যাপনিয়া বলি আমরা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া একটা বড় ধরনের প্রবলেম
এবং এইটা কিন্তু আনকন্ট্রোল ব্লাড প্রেশারের একটা অন্যতম কারণ। ফলে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার প্রথম প্রাথমিক চিকিৎসা হলো ওজন কমানো এবং কাত হয়ে শোয়া। এই দুটো জিনিস মেনটেন করলে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা যে সিপ্যাপ মেশিন বলি সেটার প্রয়োজন পড়ে না, কিন্তু এটাকেও গুরুত্ব দিতে হবে। ফলে লাইফস্টাইল চেঞ্জ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলোর জন্য একদম রন্ধ্রে রন্ধ্রে আপনার খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত আছে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান লাইফ সায়েন্সের অনুষ্ঠানটি। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান লাইফ সায়েন্সে। একটু পানি শূন্যতার বিষয়টা একটু জানতে চাই, কারণ যে আপনি যেমনটি বলছিলেন যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আমরা একটু রমজানে পানিটা একটু কম খাই, সুতরাং ইফতার থেকে সেহরি পর্যন্ত পানির ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন হওয়া উচিত? আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা করে থাকি যে আমরা ইফতারিতে একবারই আমরা অনেকটা পানি খেয়ে ফেলি এবং সেহরিতেও একবারে অনেকটুকু পানি খাওয়ার চেষ্টা করি। না, আমার কাছে মনে হয় যে আপনি যে সময়টুকু জেগে আছেন রাতে, সেই সময়টা থেকে আরও বেশি পানি খাওয়া উচিত। এক সময় অনেক বেশি পানি না খেয়ে আপনি এটা ডিস্ট্রিবিউট করলেন যে এই সময়টাতে যেন আপনার 2 থেকে 3 লিটার পানি খাওয়া হয়। যাদের কোনো হার্ট ফেলিউর নাই, এই ধরনের পেশেন্টদের এটা আমাদের এনশিওর করতে হবে। আপনি বলছিলেন যে ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে ঘুমের গুরুত্ব অনেক বেশি এবং সে সাথে আপনি রমজানে বিশেষ করে ঔষধের যে ম্যানেজমেন্টটা সেটাও গুরুত্বপূর্ণ, সেটা আপনি বলছিলেন। জানতে চাই ফুড হ্যাবিট নিয়ে। এই ফুড হ্যাবিটের মধ্যে কিন্তু অন্যতম একটা পার্ট হচ্ছে লবণ। আলগা লবণ খাওয়া যাবে না, কিন্তু অনেকেই যেটি করে থাকে যে কাঁচা লবণ বলতে তারা সেই লবণটিকে ভেজে তারপরে পাতি নিয়ে খাচ্ছে। সেই বিষয়ে আপনার কাছে আর ভাজা ছাড়া কোনো ডিফারেন্স নাই, সবই একই। লবণ মানেই লবণ, এটা ভাজা হলে লবণের। এবং অনেকে বলছে যে আমি সি সল্ট খাচ্ছি, আমি পিঙ্ক সল্ট খাচ্ছি। সবই আসলে ক্ষতিকারক। যত কম পারা যায় প্রেশার কন্ট্রোলের জন্য এটা 1 নম্বর। শুধু লবণকে আমরা দোষ দিব না, কিছু লবণাক্ত খাবার আছে, যেমন আচার অনেক লবণাক্ত, চিপস অনেক লবণাক্ত, অনেক সস আছে যেগুলো অনেক লবণাক্ত। তো এগুলো একটু অ্যাভয়েড করা যথাসম্ভব করা উচিত, কারণ লবণ আপনার হাই প্রেশারকে আরও আনকন্ট্রোল করে তোলে। নেক্সট, খাবারের বিষয়টা পুরো রমজানে আসলে আমরা ফ্রুটস, ভেজিটেবলসটা একদমই কম খাওয়া হয়। ফ্রুটস হয়তো ইফতারিতে কিছু থাকে, কিন্তু সেটা দেখা যায় যে ইফতারির পরে ফ্রুটস বাস্কেটটা ঠিকই রয়ে গেছে, কিন্তু আপনার ছোলা, পেঁয়াজু এগুলা শেষ হয়ে গেছে। ফলে আমরা একটু ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলসটা যেন খাওয়া হয়, কোনো এক বেলায় যেন ভেজিটেবলস খাওয়া হয়। ইফতারিতেও আপনি ভেজিটেবল রিলেটেড কিছু আইটেম আছে, সেগুলো আপনি তৈরি করতে পারেন। স্যুপ, ভেজিটেবল স্যুপ কিন্তু খুব ভালো উপকারী একটা জিনিস, কারণ ওখানে আপনার ডিহাইড্রেশনও কারেকশন হবে। ফ্রুট সালাদ বানানো যেতে পারে। এইগুলো আপনার অ্যাপিটাইটকেও চেঞ্জ করবে, আপনার স্বাদকেও চেঞ্জ করবে, ইফতারিতে বৈচিত্র্য আনবে এবং আপনি আপনার যে চাহিদা আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের সেটা মেনটেন করতে পারবেন। স্যার, একটু ক্যাফেনের বিষয়টা জানতে চাই, কারণ সবাই কম বেশি কিন্তু চা খেতে পছন্দ করে, সুতরাং যারা হাইপারটেনসিভ তাদের জন্য এই ক্যাফেনটা আসলে কতটুকু ক্ষতিকর হতে পারে অথবা স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে? চা বা কফিতে ডাইরেক্ট কোনো ইফেক্ট নাই, তবে কফি খেলে ইমিডিয়েটলি কিছুটা প্রেশার বাড়ে, সেজন্য অতিরিক্ত খাওয়াটা কোনোটা ঠিক না। আপনি 1-2 কাপ চা কফি খাবেন, তাতে আসলে এর হেলথ ইফেক্ট খুব খারাপ কোনো ইফেক্ট আপনার নাই। রমজানে তো দেখা যায় যে আমাদের 5 ওয়াক্ত নামাজ খুব রেগুলার পড়া হচ্ছে এবং সেই সাথে কিন্তু বিশেষভাবে তারাবি কিন্তু সবাই পড়ার চেষ্টা করে। যারা হাইপারটেনসিভ পেশেন্ট তারা যদি তারাবিটা কন্টিনিউ করে, তাদের জন্য কি কোনো বিশেষ সতর্কতা আছে? কিছু ব্লাড প্রেশার মেডিকেশন আছে যেগুলো পোস্চুরাল হাইপোটেনশন বলে, মানে বসা থেকে দাঁড়ালে কিন্তু আমাদের সবারই প্রেশার কমে। এটা কিন্তু নর্মাল ফিজিওলজি, নর্মাল 10 মিলিমিটারের কম কমবে। কিন্তু কেউ যদি অনেকগুলো প্রেশার ওষুধ খায়, তার এই ঝুঁকিটা থাকতে পারে যে উনি যখন তারাবিতে বারবার উঠছেন নামছেন, তখন যদি উনি মনে করেন যে ওনার মাথা চক্কর দিচ্ছে প্রতিবার উঠতে গিয়ে, তাহলে বুঝতে হবে যে তার প্রেশারটা সেজদা থেকে দাঁড়াতে গেলে কমে যাচ্ছে। তার মানে উনি এরকম একটা ঝুঁকি থাকে যে উনি কিন্তু মাঝে মাঝে ফেইন্ট হয়ে যেতে পারে যদি প্রেশারটা বেশি কমে যায়। এরকম যারা অনুভব করেন তাদের ক্ষেত্রে 2টা কারণ হতে পারে। একটা হলো মেডিকেশন এবং তার আরেকটা কারণ হতে পারে তাদের পানি শূন্যতা আছে।
পানির ভলিউম যখন কম থাকে, পানি যখন আপনি কম খাবেন রক্তের ভলিউমও কিছুটা কম হয়, তখন এই ধরনের পোস্চুরাল হাইপোটেনশন মানে বসা থেকে দাঁড়ালে প্রেশার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সব রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো আপনি পানি ঠিকমতো খাচ্ছেন কিনা এটা এনশিওর করবেন। তারপরেও যদি আপনার এরকম হয় আপনার ব্লাড প্রেশার রেগুলারলি চেক করবেন। যদি মনে হয় যে প্রেশারটা কমে যাচ্ছে তাহলে কিছু ওষুধ আপনি আপনার ডক্টরের পরামর্শ নিয়ে কিছু ওষুধ আপনি বন্ধ করতে পারবেন। নেক্সট হলো যে তারপরেও যদি আপনার এরকম হয় তাহলে আপনি বসে নামাজ পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার পোস্চার চেঞ্জটা করতে হচ্ছে না, আপনার এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা কম থাকে। কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে মাথা তার ঘোরাচ্ছে, সেটা নামাজ পড়ার সময় হোক বা ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত কখনো না কখনো তিনি একটু ডিসকমফোর্ট ফিল করছেন, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? সবার আগে ব্লাড প্রেশার চেক করেন যে আসলে ব্লাড প্রেশার কি কমে গেছে কিনা। এটা কমে যদি যায় তাহলে বুঝতে হবে যে আপনার ব্লাড প্রেশার মেডিকেশনের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন। আপনি এটা ওষুধ হয়তো কমাতে হতে পারে। আপনি একদিন পেলেন তাতেই না, প্রায় যদি 2-3 দিনই পেয়ে থাকেন যে প্রেশার কম আছে, কারণ রমজানে আমরা যখন ফাস্টিং করি ওই সময়ে প্রেশার কমে যায়। ফলে কারো কারো ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনার ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করলে ওনারা নিশ্চয়ই ডেফিনেটলি আপনার প্রেশার ওষুধ কিছুটা কমিয়ে দেবে। তবে যদি কেউ রোজা থাকা অবস্থায় তীব্র মাথা ব্যথা অনুভব করেন, কখনো অজ্ঞান হয়ে পড়েন, অথবা বুকে চাপ ব্যথা অনুভব করেন, চোখে ব্লারিং মানে চোখে দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে না, তার বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে রোজা আপনি আপনার ফিজিশিয়ানের সাথে দেখা করবেন এবং সেক্ষেত্রে আপনি রোজা ভঙ্গও করতে পারেন। কারণ হলো ইন্টেন্স হেডেক যদি হয়, তীব্র পানি শূন্যতার জন্য এরকম হতে পারে। তো এখন একটা জিনিস যে এখনও অত গরম পড়ে নেই আমাদের, এবং আমাদের ফাস্টিং আওয়ার এবার কিন্তু অনেক কম, মাত্র 12 ঘন্টার মতো, যেটা এক সময় হয়তো 14-16 ঘন্টা বা 15 ঘন্টা ছিল। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে এই এখনকার রোজাটা এত কষ্টকর হওয়ার কথা না, এবং রোদটাও এখন অত তীব্র না। ফলে আমরা মনে করছি যে পানি শূন্যতার বিষয়টা এবারের রমজানে হয়তো একটু কমই হবে মানুষের। রমজানের বাইরে একটা ভিন্ন একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা ইদানিংকালে দেখেছি যে অনেক ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু হাইপার টেনশনটা অনেক বেশি দেখা যাচ্ছে। এর পেছনে কি আমরা মনে করতে পারি যে তাদের ফুড হ্যাবিট এবং তাদের অতিরিক্ত ওজন বৃদ্ধি? ডেফিনেটলি এই দুটা অবশ্যই কারণ যে ইয়াং জেনারেশনে। আরেকটা হলো যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এখনকার বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে মোবাইল বা ট্যাব ব্যবহার করার প্রবণতা এত বেশি যে বাইরে ফিজিক্যাল খেলাধুলার বিষয়টা একদমই উঠে যাচ্ছে। এবং এই সব কারণে এবং ফুড হ্যাবিট এবং ওজন বৃদ্ধি, এই সবগুলোই আসলে অল্প বয়সে হাই ব্লাড প্রেশারের অন্যতম কারণ। স্যার, এই যে আপনি খুব চমৎকার করে বললেন যে ওজন নিয়ন্ত্রণ করাটা এবং সেই সাথে এই যে আমরা আনহেলদি খাবার দাবার আমরা খাচ্ছি, যেটির জন্য আসলে আমাদের ওজনও বৃদ্ধি পাচ্ছে, ওবেসিটি হচ্ছে, ওভারওয়েট হচ্ছে এবং সেই সাথে হাই ব্লাড প্রেশার। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করেছি যে হাইপারটেনশনের পাশাপাশি কিন্তু তাদের মধ্যে প্রি ডায়াবেটিস দেখা দিচ্ছে। এই বিষয়ে স্যার আপনার পরামর্শটা কি? খাবারের পরামর্শে আপনি যদি নতুন যে এফডিএ আমাদের 2025 থেকে 2030 সময়ের মধ্যে যে এফডিএ ফুড গাইডলাইন দিয়েছে, তাতে কিন্তু বেশ ড্রামাটিক কিছু চেঞ্জ আসছে। ওরা মেইন যে জিনিস দুটোকে হাইলাইট করেছে, যেটা আমরা আমাদের এই সাবকন্টিনেন্ট এরিয়াতে অনেক বেশি খাই, সেটা হলো মানে রাইস এবং সুগার। এই দুটোকে কমাতে বলেছে অনেক বেশি। আমরা অনেক বেশি সুগারি ডায়েট খাই এবং অনেক বেশি রাইস খাই। ওরা আগে আমাদের প্রোটিনের পরিমাণ ছিল প্রতি কেজিতে 1 গ্রাম করে। আপনি 60 কেজির ওজন হলে 60 গ্রাম প্রোটিন খাবেন প্রতিদিন। এটাকে বাড়িয়ে দিয়েছে, প্রোটিনের পরিমাণ 1.5 গ্রাম করে দিয়েছে। কিন্তু আমরা যতটুকু বরাদ্দ ততটুকুই কিন্তু আমরা খাচ্ছি না, তার অর্ধেকটাও কিন্তু আমরা পূরণ করতে পারছি না। এটাও একটা ওভারঅল পপুলেশনে হয়তো এটা পারছে না, আবার কেউ কেউ হয়তো বেশি খাচ্ছে, এটাও হতে পারে। তবে জেনারেলি যদি বলেন যে প্রোটিন আমাদের কতটুকু হয়, আমি কিন্তু রুটিনলি, বিশেষ করে ইভেন যদি আমার কোনো পেশেন্টের কিডনির প্রবলেমও থাকে, তাকে আমি প্রোটিন রেস্ট্রিকশন খুব বেশি করি না। কেন করি না? কারণ ওভারঅল ডায়েটেই আমাদের 1 গ্রাম প্রোটিন থাকে না। ফলে আমি যদি এর মধ্যে আরো রেস্ট্রিক্ট করে দেই তাহলে পেশেন্টের আসলে ওজন কমে যেতে থাকবে। একেবারে শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকে এবং নেভিয়ান যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আরটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্স অনুষ্ঠানটি আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ।